বাজেটে সামাজিক নিরাপত্তায় জোর দেবে সরকার। বাড়ছে সুবিধাভোগী ও বরাদ্দ। পুরনো কর্মসূচি চালু রেখেই হবে নতুন কার্যক্রমের বাস্তবায়ন। যারা অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত তারাও কিন্তু এই পূর্ণ জীবনচক্রকাল ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে স্থান পেয়েছেন। পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিতে বাজেটে কর্পোরেট ট্যাক্সের ছাড় চান সংশ্লিষ্টরা। মুনাফা আয়ের উপর দ্বৈত কর প্রত্যাহারের দাবি। লাগেজের অতিরিক্ত ওজনের ফি জমা না দিয়ে বিপুল অঙ্কের রাজস্ব লুটে নেওয়ার অভিযোগ। বিমানের সেই কর্মকর্তা এখনো বহাল কুয়েত স্টেশনে। এখানে কোনো নিয়মের ব্যত্যয় হয়নি, এটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়ে আছে এবং সেই ট্রান্সফার অর্ডারটা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই। শিশুর আমিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্নার ফাঁসির আদেশ। আসামিদের উপযুক্ত সাজা না হলে ব্যর্থ হবে আদালত, মন্তব্য বিচারকের। বেদখল ড্রেনের জমি উদ্ধারের পর মার্কেট নির্মাণ করতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি চান স্থানীয়রা। স্থাপনা করার জন্য আর সিটি কর্পোরেশন একটা টেন্ডার ডাকছে, কিন্তু ড্রেনের জায়গায় তো আসলে ড্রেন হবে। এখানে ভোগান্তি পারবে, কারণ এখানে একটা সরকারি স্কুল আছে এবং বিভিন্ন কোচিং সেন্টার আছে। 4 বছরের জন্য বিসিবি সভাপতি হলেন তামিম ইকবাল। বাবার দোয়া ক্রিকেট বোর্ড ট্যাগ কাজ দিয়ে মুছে ফেলতে চান সাবেক অধিনায়ক। অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ল ইরান। লেবাননে আগ্রাসনের জবাব দিতে এই অভিযান। বন্ধ 3 দেশের ফ্লাইট চলাচল। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নানা সংকটে দরিদ্র হচ্ছে মানুষ। সংসারের ব্যয় মেটাতে দেশের বিপুল সংখ্যক মানুষের হিমশিম অবস্থা। তাই সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে সরকার। বাড়ছে সুবিধাভোগী এবং বরাদ্দের পরিমাণ। পুরনো কর্মসূচি চলমান রেখে বাস্তবায়ন হবে নতুন কার্যক্রম, যার অন্যতম ফ্যামিলি কার্ড। শুধু এই কর্মসূচিতেই বরাদ্দ 12,500 কোটি টাকা। কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতেও বাজেটে রাখা হতে পারে বরাদ্দ। রিমন রহমানের রিপোর্ট। যতদিন যাচ্ছে কঠিন হচ্ছে রোজিনা আক্তারের বেঁচে থাকা। স্বামী আর নিজের সীমিত আয়ে 2 সন্তান নিয়ে প্রতিনিয়তই চলছে জীবন সংগ্রাম। রাজধানীর একটি বস্তির ছোট্ট এক কামরায় 4 জনের বসবাস। সরকারের সামাজিক নিরাপত্তামূলক শতাধিক কর্মসূচি এতদিন চলমান থাকলেও এই পরিবার পায়নি কোনো সুবিধা। কিন্তু নতুন সরকারের উদ্যোগে ছিঁড়েছে ভাগ্যের শিকে। মিলেছে ফ্যামিলি কার্ড, পেয়েছেন 2,500 টাকা। কিছুটা স্বস্তি মিললেও তা কি যথেষ্ট? 2,500 টাকা দেখা যায় আমি 25 কেজি চাল কিনতাম। আমার মাসে মনে করেন চাউলটা গড়ে। মেয়ের পড়ার খরচাটা মনে করেন চাল না কিনলে মেয়ের মাদ্রাসা পড়াটা খরচাটা এদিক দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। মনে করেন আমাকে বাড়ি ঘর নাই, অস্থায়ী জীবন বস্তির মধ্যে থাকে। বস্তি ভাঙ্গা দিলে তার আমাকে ঠিকানাই নেই। মূল্যস্ফীতি এবং আয়ের পথ সংকুচিত হয়, দরিদ্র হচ্ছে মানুষ। দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া অনেকেই ঘুরে দাঁড়াতে পারছে না। নতুন বাজেটে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা বলয়ে আনতে চায় সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দেয়া হচ্ছে গুরুত্ব। 1 বছরে সুবিধাভোগী বেড়ে দাঁড়াবে 41 লাখ। বাড়তি বরাদ্দ লাগবে প্রায় 12,500 কোটি টাকা। 42 লাখ কৃষককেও কার্ড দিতে চায় সরকার। বাড়ানো হবে বয়স্ক ভাতার ব্যাপ্তিও। সুফলভোগী এখন 62 লাখ। তবে পর্যায়ক্রমে সাধারণ এবং 90 বা তদূর্ধ্বদের মাসিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীতাদেরও সুবিধাভোগী এখন 29 লাখ মানুষ। পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে মাসিক ভাতার পরিমাণ। প্রতিবন্ধী ভাতায় বাড়বে সুফলভোগী, বাড়বে ভাতার পরিমাণও। একই সঙ্গে শিক্ষা ভাতাতে অর্থাৎ উপবৃত্তিতে 4টি ধাপে বাড়তে পারে ভাতার অঙ্ক। সর্বজনীন সামাজিক
সুরক্ষা কর্মসূচি, যেটি জীবনচক্র ভিত্তিক। অর্থাৎ হচ্ছে যে প্রসূতি মায়ের থেকে শুরু করে শিশু, কিশোর, যুবক, বয়স্ক মানুষ একদিকে যেমন আছে এই সুরক্ষা কর্মসূচিতে, তেমনি যারা অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত তারাও কিন্তু এই পূর্ণ জীবনচক্রকাল ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে স্থান পেয়েছেন। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, হৃদরোগে আক্রান্তদের সহায়তা দিতে বাজেটে বরাদ্দ রাখে সরকার। এবার বাড়ছে সেই বরাদ্দের পরিমাণ, বাড়বে উপকারভোগীর সংখ্যাও। বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ও অন্যান্য ভাতার পরিমাণও বৃদ্ধির চিন্তা আছে। সেক্ষেত্রে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, শহীদ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সুফলভোগীদের সুবিধা বাড়বে। আমরা একটা কল্যাণকর রাষ্ট্রের ভিত ইতিমধ্যেই স্থাপনের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন লক্ষ্য করছি। যুবকদের মধ্যে কর্মসংস্থানহীনতা সেটা একটা এমন এক পর্যায়ে গেছে যেটা অসহনীয়, সেখান থেকেও মুক্ত হওয়া দরকার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক ভাতায় তেমন পরিবর্তন আসছে না, তবে বাড়বে উপকারভোগীর সংখ্যা। মাসিক সর্বোচ্চ ৫,০০০ টাকা করে ৩ মাস কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতে বাজেটে রাখা হতে পারে বরাদ্দ। এই সরকার অনেক কার্ড ইত্যাদির কথা বলছে, কিন্তু ওখানে মূল দুটো কাজ, একটা হচ্ছে আর্থিক সক্ষমতার একটা বিষয় আছে যোগান দেওয়ার, দ্বিতীয় হচ্ছে এখানে যেন লিকেজ না হয়, মানে যার পাওয়ার কথা সে পায় না। অ্যাকচুয়ালি ওই প্রাতিষ্ঠানিক দুর্বলতাটাও অ্যাড্রেস করা দরকার। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা এমন কার্যক্রমে শক্ত তদারকি প্রয়োজন। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের টেনে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বর্তমানে শতাধিক কর্মসূচিতে ব্যয় হচ্ছে লক্ষাধিক কোটি টাকা। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে সঠিক ব্যক্তি নির্বাচন। রিমন ওসমান, যমুনা নিউজ, ঢাকা। স্থবির পুঁজিবাজার গতিশীল আর টেকসই করতে দরকার নীতি সহায়তা। বিনিয়োগ খরা কাটাতে নতুন কোম্পানির তালিকাভুক্তি জরুরি। তাই আসছে বাজেটে কর্পোরেট কর হারে ছাড় দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। একই সাথে মুনাফা আয়ের উপর দ্বৈত কর পরিহারের দাবিও জানান তারা। বলেন এর ফলে দীর্ঘমেয়াদী লগ্নিতে আগ্রহী হবেন বিনিয়োগকারীরা। এছাড়া পুঁজিবাজারে বৈচিত্র্য আনতে বন্ড মার্কেট শক্তিশালীকরণে দিতে হবে গুরুত্ব। ১.৫ দশকের বেশি সময় ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। দরপতনে তলানিতে নেমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। পুঁজি হারিয়ে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা। বাজার বিমুখ হচ্ছেন অনেকেই। ১ দশকের ব্যবধানে ৩২ লাখ থেকে কমে বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখে। বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়িয়ে পুঁজিবাজার গতিশীল করতে ভালো কোম্পানির তালিকাভুক্তি দরকার। এজন্য কর্পোরেট কর হার কমিয়ে আনা জরুরি। একসময় তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান ১০% থাকলেও তা কমিয়ে নামিয়ে আনা হয়েছে ৫%। এতে কমেছে ভালো কোম্পানির তালিকাভুক্তি। তাই আগামী বাজেটে এক্ষেত্রে কর হারের ব্যবধান বাড়ানোর পাশাপাশি নিবন্ধন পদ্ধতি আরও সহজ করার দাবি সংশ্লিষ্টদের। বাজারটাকে যদি ধরে রাখতে হয়, we need lot of stocks, good stocks in the market. Kindly কয়েকটা বছরের জন্য ট্যাক্স ক্যাপটা বাড়িয়ে দেন। কারণ আপনি ধরেন আমার এখানে লিস্টিং হচ্ছে না, বাট দেয়ার আর সো মেনি বিগ কোম্পানিজ, গুড কোম্পানিজ আউটসাইড দ্য স্টক মার্কেট। তাদেরকে আপনি নিয়ে আসেন। তাদেরকে নিয়ে আসলে লং টার্মে কিন্তু এনবিআর এর বেনিফিট সবচেয়ে বেশি। সিস্টেম এমন একটা থাকতে হবে যেখানে কিনা অতি কম সময়ের মধ্যে ইচ্ছুক কোম্পানিগুলা, সক্ষম কোম্পানিগুলা তারা ফ্লোট করতে পারে। যদি ফ্লোট করতে পারে দেন আই ডোন্ট থিঙ্ক ট্যাক্স ডিফারেন্স ইজ আ বিগ প্রবলেম। আমাকে যদি ট্যাক্স ব্রেক দেওয়া হয় তবে সেই ট্যাক্স ব্রেকটা আমার বটম লাইনে হিট করবে। আমি সেটা ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইনস আকারে আমি সাধারণ শেয়ার হোল্ডারকে দিতে পারবো। লভ্যাংশের উপর দ্বৈত কর আরোপ করাই মুনাফার চেয়ে মূলধনী লাভে বেশি আগ্রহী বিনিয়োগকারীরা, যা স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলার বড় অন্তরায়। তাই বাজেটে লভ্যাংশের উপর থেকে দ্বৈত কর পরিহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথমে তো কর্পোরেট ট্যাক্স কর্পোরেট দিচ্ছেই, সেইখান থেকে তারা ট্যাক্স পরবর্তী যখন ডিভিডেন্ড দিচ্ছে একটা এআইটি কাটা হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য এটার উপরে আবার যে তাদের নিজদের ট্যাক্স ব্র্যাকেটে আছেন সেখানে ট্যাক্স দিতে হচ্ছে। দ্যাট বিকামস আ ডাবল ট্যাক্সেশন ইস্যু। অ্যান্ড এই জিনিসগুলো আমি মনে করি যে অ্যাক্টিভলি
আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে একটু কনসিডার করা উচিত, বিকজ একজনের পলিসি কিন্তু আরও দুইজনের পলিসিকে এফেক্ট করে, ফলে বাজারে আপনার একটা নেগেটিভ এফেক্ট পড়ে। সো এখানে যদি কিছুটা ছাড় দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অনেকেই উদ্বুদ্ধ ফিল করব। টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ইকুইটি নির্ভরতা কমিয়ে বন্ড মার্কেট শক্তিশালী করা দরকার। এজন্য নীতি সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করেন অংশীজনরা। বন্ড মার্কেট আমরা অনেকবার বলার পর বন্ড মার্কেটটাকে অ্যাকচুয়ালি ইফেক্টিভ করা যাচ্ছে না, কারণ শুধুমাত্র ইকুইটি মার্কেটের উপর ভর করে একটা মার্কেট তো টিকে থাকতে পারে না। ইটস নট এ সাস্টেনেবল মার্কেট। ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের দুইটা সমস্যা, একটা হচ্ছে যে এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আছে এটার হিসাবায়ন এবং অডিটর সার্টিফিকেট সহ তাদেরকে মানে জমা দিয়ে তারপরে প্রত্যাবর্ষণ করতে হয় বা তাদের নিটা অ্যাকাউন্টে ক্রেডিটও করতে হয়। তো এটা কিভাবে সিম্পলিফাই করা যায়? শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলতে ব্যাংক ঋণে নির্ভরতা কমিয়ে উদ্যোক্তাদের পুঁজিবাজারমুখী করা জরুরি। এজন্য বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। লাগেজে অতিরিক্ত ওজনের আড়ালে কোটি কোটি টাকার রাজস্ব লুটে নেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে। কুয়েত স্টেশনে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, বাড়তি টাকা নিয়ে অতিরিক্ত মালামাল বহনের সুযোগ দেন। এমনকি লোডশেডে ওজন কম দেখানোয় যাত্রীবাহী ফ্লাইটের নিরাপত্তা পড়ে হুমকিতে। সম্প্রতি কুয়েত থেকে ঢাকায় আসা ফ্লাইটের নিরাপত্তা শাখার ঝটিকা তদন্তে এমন চিত্র ধরা পড়লেও অভিযুক্ত কর্মকর্তা এখনও কুয়েত স্টেশনে বহাল। শুধু তাই নয়, ঢাকা থেকে একই পদে বদলি হয়েছেন তার স্ত্রীও। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। 343 parking stand 5 with information Kilo requesting clearance destination Kuwait. 23 জানুয়ারি 2026 কুয়েত থেকে বিমানের BG344 ফ্লাইট 193 যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেই দিন নিরাপত্তা বিভাগ ঝটিকা অভিযানে 14 যাত্রীর লাগেজ পরীক্ষা করে, যার মধ্যে 12 জনই নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করছিল। এজন্য তাদের কাছ থেকে বাড়তি ফি নিলেও তা জমা পড়েনি বিমানে। কুয়েত স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহজাহান। কুয়েত থেকে ফ্লাইট যখন ঢাকায় আসে তখন ব্যাগেজ সেকশনে ইনচার্জ হিসেবে থাকেন শাহজাহানের স্ত্রী গ্রাউন্ড সার্ভিস বিভাগের শামীমা পারভিন। ঘটনার যখন তদন্ত চলছে তখনই শাহজাহানের স্ত্রী শামীমা পারভিনকে পদোন্নতি দিয়ে সেই কুয়েত স্টেশনেই ম্যানেজার পদে পদায়ন করা হয়, যদিও একই স্টেশনে স্বামী স্ত্রীর কাজ করার সুযোগ নেই। অভিযোগ তদন্তের সময় একই স্টেশনে স্ত্রীর পদায়নকে রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি বা স্বজনপ্রীতি সবসময় ব্যাপারে প্রশ্ন উত্থাপন হয়ে আসছে এবং এ ব্যাপারে কোনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় না, দেখেই কিন্তু নানা রকম অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। গত 23 ফেব্রুয়ারি গঠন করা কমিটির তদন্ত এখনও চলছে জানালেন বিমানের মুখপাত্র বশরা ইসলাম। তবে একই স্টেশনে অভিযুক্তের স্ত্রীর পদায়নকে স্বাভাবিক বলে মনে করছেন তিনি। ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক হয় যে কাকে কোন স্টেশনে দিবে। ওনার ওয়াইফও এই ইন্টারভিউ, ওনাকে চলে আসতে হবে ওখান থেকে, তারপরে উনি ওনার জায়গায় হচ্ছে গিয়ে করছে। ওনার ওয়াইফ আমাদের এমপ্লয়ি, তাকে তো আমরা দেখবো এমপ্লয়ি হিসেবে। কোনো এখানে কোনো নিয়মের ব্যর্থ হয়নি, এটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়ে আছে এবং সেই ট্রান্সফার অর্ডারটা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই। সরিষায় ভূত থাকলে তো আপনার কোন সরিষা দিয়ে ভূত সরাবেন, সেই জন্য এই ব্যাপারেও আমরা একটা অনুসন্ধান চালাবো। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। অভিযোগ আছে 3 বছর মেয়াদ পার হলেও অভিযুক্ত কুয়েত স্টেশন ম্যানেজার শাহজাহান নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এখনও বহাল আছেন কুয়েতেই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত পথে বাংলাদেশ ভূখণ্ডে ভারতীয়দের পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে ছড়ায় উত্তেজনা। রোববার সন্ধ্যায় বরকান্দা ও ঝাউবাড়ি সীমান্ত এলাকায় হয় এই ঘটনা। বিজিবি স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের সুদূর টিলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুটি ট্রাকে করে বেশ কিছু মানুষকে কাঁটাতারের কাছে নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানো। বিষয়টি টের পেয়ে সীমান্তে টহল জোরদার করেন বিজিবি সদস্যরা। পরে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে আসার চেষ্টা করব। সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আপনি কেমন দেখছেন, আর সেখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন? সারা দেশে পুশিনের ঘটনা ঘটেছে বিভিন্ন সীমান্ত দিয়ে। এখন পর্যন্ত যদিও সুনামগঞ্জে পুশিনের মতো কোনো ঘটনা ঘটেনি, তারপরেও বিজিবি তাদের সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা, যে টহল, বাড়তি টহল এবং বাড়তি গোয়েন্দা নজরদারি, সেটি তারা অব্যাহত রেখেছে। আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে সীমান্তে বিজিবি বিশেষ করে ২৮ ব্যাটালিয়ন, সুনামগঞ্জের ৩টি ব্যাটালিয়নের আন্ডারে সুনামগঞ্জের সীমান্ত, তার মধ্যে ১২০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৯০ কিলোমিটার সীমান্ত হচ্ছে ২৮ বিজিবির আন্ডারে। এই ২৮ বিজিবির নেতৃত্বে বিভিন্ন সীমান্তের গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে, যেন যেখানেই তারা পুশিনের ঘটনা যদি কোনো জায়গায় লক্ষ্য করেন তাহলে সাথে সাথে যেন বিজিবিকে তারা অবহিত করেন। এবং বিজিবির এই মাইকিং এ সাড়া দিয়ে আমরা দেখেছি দিন রাত ২৪ ঘন্টা বিজিবির সাথে কিন্তু লাঠি হাতে এবং রাতে টর্চ হাতে, বিভিন্ন সার্চ লাইট হাতে স্থানীয়রা তাদের সাথে যোগ দিয়েছেন। আমি একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত যদিও সুনামগঞ্জে কোনো পুশিনের ঘটনা ঘটেনি, কিন্তু গত বছর ২০২৫ সালে সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে, যদিও এটি ২৮ বিজিবির অন্তর্ভুক্ত না, সেটি সিলেটের ৪৮ বিজিবির অন্তর্ভুক্ত, সেই সীমান্ত দিয়ে ৭৪ জনকে বিভিন্ন ধাপে পুশিন করা হয়েছিল তখন, যাদের সবাই প্রায় বাংলাদেশি ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। একটি যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে ৯০ কিলোমিটার সীমান্তের বিভিন্ন জায়গায় নদী আছে এবং বিভিন্ন ভৌগোলিক কারণে প্রায় ১২ কিলোমিটার সীমান্ত কিন্তু তার কাটাবিহীন। এই তার কাটাবিহীন সীমান্তে যে কোনো সময় সহজেই পুশিন করার একটি সুযোগ রয়ে যায়। সেই জন্য এই যে প্রায় ১২ কিলোমিটার সীমান্ত সুনামগঞ্জের, এই ১২ কিলোমিটার সীমান্তে বিজিবি বাড়তি নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানিয়েছেন, তারা যে কোনো মূল্যে পুশিন ঠেকাবেন। যদি পুশিন হয়েও থাকে তাহলে তার সাথে সাথে সেটিকে পুশব্যাক করাবেন। সোহানুর রহমান সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এই রায় দেন। মাত্র ৫ কর্মদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় প্রদান দেশের বিচার ব্যবস্থার ইতিহাসের রেকর্ড। রায় সন্তুষ্টি জানিয়েছেন রামিসার বাবা ও রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদেরকে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই সন্তুষ্টি একজন বাবার, যিনি উচ্ছলতায় ভরা শত আবদারের ৮ বছরের নিজের শিশুকন্যার খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ দেখেছেন নিজেরই চোখে। রায় ঘোষণার পর তাই এমন প্রতিক্রিয়া। এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা, সেটা মিটবে। এর আগে সকাল থেকেই ঢাকা মহানগরের দায়রা জজ এলাকায় নিরাপত্তার কড়াকড়ি, কারণ চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে রবিবার। সকাল 8:30 থেকে 9টার মধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এর ঘণ্টা 2 পর তোলা হয় এজলাসে। সকাল ঠিক 11টায় মামলার রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় 150 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপে আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন আদালত। এ সময় প্রধান আসামি সোহেল রানার 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 16 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরার সারসংক্ষেপ তুলে ধরেন বিচারক, যেখানে উঠে আসে ধর্ষণের পর 8 বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার বর্ণনা, আর এই পুরো অপকর্ম ঢাকতে কিভাবে সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না আক্তার। এছাড়াও এ ধরনের মামলার ক্ষেত্রে উচ্চ আদালতের বেশ কিছু নির্দেশনাও পড়ে শোনানো হয় জনাকীর্ণ আদালতে। প্রায় 40 মিনিট আসামিদের অপরাধের ফেরেস্তি উপস্থাপনের পর মূল আসামি সোহেল রানার অপরাধ ও তাকে সহযোগিতার দায়ে স্ত্রী স্বপ্না আক্তারের অপরাধ একই বিবেচনায় নিয়ে দুজনকেই মৃত্যুদণ্ড দেন আদালত। এ সময় মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখারও নির্দেশনা দেন আদালত। রায় নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান এই মামলায় স্পেশাল পিপি ও রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন
যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দি দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ের পর আসামিদের কড়া নিরাপত্তায় নেওয়া হয় কারাগারে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। 2019 সালে ফেনীর নুসরাত রাফি হত্যা মামলায় 16 জন, 2022 সালে মেজর সিনহা সাতকার হত্যা মামলায় 2 জন এবং 2025 সালে মাগুরার আসিয়া খাতুন হত্যা এবং ধর্ষণ মামলায় 1 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। নিম্ন আদালতে এই মামলাগুলো খুব দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়, কিন্তু উচ্চ আদালতে ঝুলে আছে বছরের পর বছর। এবার মিরপুরের রামিসা হত্যায়ও 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এখন দেখার বিষয় কবে নাগাদ এই মৃত্যুদণ্ড চূড়ান্ত পর্যায়ে কার্যকর করা হয়। আইনজীবীরা বলছেন স্পেশাল ট্রাইব্যুনাল অথবা বিশেষ বেঞ্চ গঠন করা যদি না হয় তাহলে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রায় অসম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত 11:36 হয় এই ভূমিকম্প। আবহাওয়া অফিস জানায় ভুটানের পুনারখার 5 কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল, যা ঢাকা থেকে 432 কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.6। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠে 10 কিলোমিটার গভীরে। ভুটান, বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভারত আর চীনেও এই কম্পন অনুভূত হয়। এখনও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি প্রায় সারা দেশে অনুভূত হয়েছে। এটির উৎপত্তি স্থল ছিল ভুটান। আফটারশক হলে তার প্রভাব অতটা বাংলাদেশে নাও থাকতে পারে। বাংলাদেশের অবস্থানগত কারণে বাংলাদেশ এমনিতেই ভূমিকম্প ঝুঁকিতে আছে সব সময়। সেটা বাংলাদেশে ভূমিকম্প হতে হবে তা না, যেমন আজকে ভূমিকম্পটির উৎপত্তি স্থল হচ্ছে ভুটান। তো এর চেয়ে আরো শক্তিশালী ভূমিকম্প যদি ভুটান বা ইন্ডিয়া বা মিয়ানমারে হয়, সে কারণেও বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে। রাজধানীর মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বাস চাপা পড়ে আক্তারুল আলম নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা 6টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আক্তারুল আলমকে মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলামিন জানান, রাস্তা পার হওয়ার সময় এক মোটরসাইকেলের সঙ্গে আক্তারুল আলমের ধাক্কা লাগে। এ নিয়ে চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাইক চালক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এ সময় আজমিরি গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক এবং আজমিরি পরিবহনের বাসটি জব্দ করা হয়। নিহতের বাড়ি পিরোজপুর, পরিবার সহ থাকতেন ঢাকার বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায়। আমাদের যে অ্যাকিউজড তাকেও আমরা গ্রেপ্তার করেছি, আর যিনি ভিকটিমের পরিচয় শনাক্ত হয়েছে। তো আমরা যে পরবর্তী আইনগত ব্যবস্থা আছে সেগুলো আমরা প্রক্রিয়াধীন আছে। স্বজনরা এসেছে, তারা যে মামলা তারা যেভাবে লস করবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তাই লোডশেডিংও নেই বলে সংসদে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জাতীয় সংসদে এক সদস্যের প্রশ্নের জবাবে এই কথা জানান মন্ত্রী। জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্টও সংসদে উপস্থাপন করা হয়, যেখানে আলাদা করে সুপারিশ করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। এদিকে ধর্ষণের শিকার রামিসা সহ 4 জনের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর শোক প্রস্তাব। ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা মিম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। এরই মধ্যে মৃত্যুবরণ করা 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের জন্য গ্রহণ করা হয় শোক প্রস্তাব। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা
এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন। অধিবেশনের শেষে জ্বালানি সংকট সমাধানে করণীয় ঠিক করতে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করিলাম। রিপোর্টে আলাদা করে সুপারিশ করেছে সরকার ও বিরোধী দল। সরকারি দলের 13টি সুপারিশের মধ্যে আছে জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা বৃদ্ধি করা, আমদানি উৎস বহুমুখীকরণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু, অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা জোরদার, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো, বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানি, রুফটপে সোলার প্যানেল বাধ্যতামূলক করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সোলার চলছে কিনা তা তদারকি জোরদার। এছাড়াও সিস্টেম লস কমানোর জন্য পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ। আর বিরোধী সদস্যদের পরামর্শ, রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সমীক্ষা পরিচালনা, সাশ্রয়ী বিবেচনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যবহার, অফশোর জ্বালানি অনুসন্ধানের মাধ্যমে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ করা, নতুন স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিং অবিলম্বে চালু করা, বড় পরিসরে সৌরবিদ্যুৎ বাস্তবায়ন এবং জ্বালানি সংকটকালে সরকারি দপ্তরে গাড়ির আসন সংখ্যার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হয়েছে। এর আগে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন দেশে বিদ্যুতের কোনো সংকট নেই, তাই নেই লোডশেডিংও। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না, সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে, আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এমন কোনো ঘাটতি নাই। কমিটির রিপোর্টে আরও বলা হয় বর্তমান সংকট সফলভাবে মোকাবেলা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ জরুরি। লোডশেডিং সেটাই 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আর বাজেট পাস হবে 30 জুন। সরবরাহ না থাকলে লোডশেডিং হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। একটু বৃষ্টিতে সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। বরিশাল নগরীর ওই সড়কের পাশে দীর্ঘদিন বেদখলে থাকা ড্রেনের জমি দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। স্থানীয়রা ভেবেছিলেন উদ্ধার হওয়া জমিতে ড্রেন হবে, কেটে যাবে জলাবদ্ধতার ভোগান্তি, কিন্তু সেখানে বহুতল মার্কেট নির্মাণ করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ বলছে মার্কেট হলে সিটি কর্পোরেশনের আয় বাড়বে। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে। কয়েক দফা অভিযান চালিয়ে নগরীর বগুড়া রোডে নিজস্ব মালিকানাধীন প্রায় 10% জমি উদ্ধার করে বরিশাল সিটি কর্পোরেশন। এখন ওই জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 3.25 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে 3 তলা ভবনের টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে এরই মধ্যে। টেন্ডার প্রক্রিয়াধীন আছে, ইভ্যালুয়েশন কার্যক্রম চলমান আছে আর কি। এটার উদ্দেশ্য যদি বলেন, আসলে সিটি কর্পোরেশনের আয় বর্ধনটাই আমাদের প্রধান উদ্দেশ্য হিসাবে আর কি আমরা চিন্তা ভাবনা করছি। অথচ মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় গোটা সড়ক। বগুড়া রোড এলাকায় অবস্থিত জেলার সবচেয়ে বড় সরকারি বালিকা বিদ্যালয়ে আছে একাধিক কোচিং সেন্টার। তাই বর্ষাকালে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী সহ সাধারণ পথচারীরা। তাই ড্রেনের জমিতে ড্রেনই চায় স্থানীয়রা। সাবেক প্রশাসক যখন ড্রেনের কাজ শুরু করেছিল তখন আমরা খুবই আশা ছিল আমাদের যে টোটাল রাস্তার 2 পাশে ড্রেন হবে। আমরা শুনতে পারছি এই জায়গায় একটা স্থাপনা করার জন্য আর সিটি কর্পোরেশন একটা টেন্ডার ডাকছে, কিন্তু ড্রেনের জায়গায় তো আসলে ড্রেন হবে। এখানে ভোগান্তি বাড়বে, কারণ এখানে একটা সরকারি স্কুল আছে এবং বিভিন্ন কোচিং সেন্টার আছে। ভূমি অফিস বলছে সিটি কর্পোরেশনের মালিকানা বগুড়া আলেকান্দা মৌজার 3 নম্বর এসে খতিয়ানের 4044 নম্বর দাগে 9.9% জমি ড্রেন শ্রেণীর। আমরা আমাদের রেকর্ড রুমে রক্ষিত বই নিয়ে এসে পর্যালোচনা করে দেখলাম যে 4044 দাগটি হচ্ছে ড্রেন শ্রেণী হিসেবে শ্রেণীভুক্ত। এটা বরিশাল সিটি কর্পোরেশনের নামের মালিক হিসেবে খতিয়ানভুক্ত রয়েছে। সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান ওই জায়গায় মার্কেট নির্মাণের পরিকল্পনা আগের প্রশাসকের। আগে ড্রেন, তার উপর মার্কেট নির্মাণ হবে বলে আশ্বস্ত করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
ড্রেনের জায়গায় অবশ্যই ড্রেন হবে, ড্রেনকে রেখেই আমরা তার উপর হয়তো ওই কৌশলী এখানে ইনস্টল করা হবে, যে ইনস্টলগুলো সিটির জায়গার উপর সিটি করবে আর কি। কোটি কোটি টাকা ব্যয় করে এক যুগেও এই মার্কেট ভবনের নির্মাণ কাজ শেষ করতে পারেনি, অথচ এখন আবার ড্রেনের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের নামে 5 কোটি টাকা খরচ করে বসে আছে বরিশাল সিটি কর্পোরেশন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দখল দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমত খালি খাল। অতীতের খরস্রোতা জলাশয় এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 2 পার দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। এতে বাড়ছে জলাবদ্ধতা, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মজু চৌধুরী হাট পর্যন্ত বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে গেছে রহমত খালি খাল। একসময় এই খাল দিয়ে চলতো পালতোলা নৌকা, মালবাহী ট্রলার, স্পিড বোট। কিন্তু দখল দূষণে 40 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন মৃতপ্রায়। প্রভাবশালীদের ছত্রছায়ায় খালের দুপাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা, বহুতল ভবন। ফলে পানি প্রবাহ অবরুদ্ধ হয়ে বন্ধ হয়ে গেছে সব ধরনের নৌ চলাচল। শহর ও আশপাশের বাজার এলাকার ময়লা আবর্জনা, প্লাস্টিক বর্জ্য অবাধে ফেলা হচ্ছে খালে। দূষিত কালো পানির দুর্গন্ধে অতিষ্ঠ দুপারের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এক সময় আমরা এখানে নৌকার থেকে ধান উঠাইতাম, নৌকাতে আবার ধান দিতাম, সার দিতাম, বহুত রকমের করতাম। কিন্তু এখন এই যে খালগুলা ভরাট হয়ে গেছে, ভরাটের কারণে কোনো নৌকা টোকা আইতে পারে না। খালে দোয়া হালা করতাম, গোসল পানি করতাম আমরা। এত সুন্দর পানি আছিল, সাপ্লাই পানির তো পানি এগুলো পরিষ্কার ছিল। পানিগুলো দূষিত হয়ে গেছে। মুরগির বাজার এখানে আবর্জনা ফালাই, সব কিছু বাজারের সমস্ত আবর্জনা এই খালে ফেলা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে এই খালটাও বন্ধ এবং এখানে মশা মাছির উপদ্রব অনেক বেশি। এই খালটা দ্রুত খনন করা দরকার এবং এটা ভালো করে পর্যবেক্ষণ করা দরকার, কারণ এটা লক্ষ্মীপুর শহরের মূল কেন্দ্র। দীর্ঘদিন ধরে খাল রক্ষায় কার্যকর উদ্যোগ না নেয়ায় পরিস্থিতি এখন ভয়াবহ। খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদের বিষয়েও উদাসীন প্রশাসন। বিভিন্ন পরিকল্পনা থাকলেও সেগুলো বাস্তবায়নে উদ্যোগ দৃশ্যমান নয়। দীর্ঘদিন যাবৎ খনন না করা এবং বিভিন্ন ধরনের দখল হতে খালটি বিভিন্ন অংশে মানে প্রস্থে কমে গেছে এবং কিছুটা সেডিমেন্টেশনও হয়েছে। সো এই মুহূর্তে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি খাল খনন করার প্রয়োজন এবং এই উদ্যোগ ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে, তারা ইতিমধ্যে সাইট ভিজিট করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটার খননের সাথে সাথে আমরা শহর অংশে প্রায় 3 কিলোমিটার জায়গায় আমরা বিউটিফিকেশনের কাজটা করবো আর কি। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, খালের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। খাল সহ শহরের জলাশয়গুলো বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ টিআইবি কর্মকর্তার। ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। জনগণকে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, সচেতন করা যায়, তাহলে এই খালের ঐতিহ্য ফিরে আসবে এবং এই খাল দিয়ে একসময় যেভাবে এখানে নারিকেল, সুপারি, নৌকা চলাচল করত, সেরকম পূর্বের ঐতিহ্য ফিরে আসবে বলে আমরা মনে করছি। ব্রিটিশ আমলের খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অবশ্য হাসপাতাল চত্বরে রোগ নয়, আতঙ্ক ছড়াচ্ছে মাটির নিচের এক রহস্য। অজানা কারণে অস্বাভাবিক উত্তপ্ত হয়ে আছে মাটি। স্থানটি নজরদারিতে রেখেছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ। কারণ উদ্ঘাটনে পেট্রো বাংলার একটি টিমের ঘটনাস্থলে যাওয়ার কথা। মাটি স্পর্শ করলেই অনুভূত হচ্ছে অস্বাভাবিক তাপ। কৌতূহলবশত কয়েকটি স্থানে মাটি খুঁড়তেই বের হতে থাকে ধোঁয়া। এ খবর জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। বিষয়টি সামনে আসে শুক্রবার সকালে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকার 50 ফুট এলাকায়। এমন অস্বাভাবিক ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। আমি এখান দিয়ে দুপুরের টাইমে হাঁটতেছি, ওই সময় নিচে গরম একটা ভাব হতেছিল ওই যে খুঁটিটার পাশ থেকে। কমপ্লেক্সে পেশেন্ট নিয়ে আসছি, আসার পরে দেখলাম এখানে অনেক লোকজন। তো তারপরে আমরা এই জায়গা দেখতে আসলাম যে আসলে কি যতটুকু খরণ করে লোকেরা অতটুকু মানে ধোঁয়া ওঠে আর কি। তো এই হসপিটালের পাশে আমরা খুব একটা আতঙ্কিত আছি।
উত্তপ্ত স্থানে গর্ত করে বারবার পানি দেয়া হলেও কমেনি তাপমাত্রা। এখনো জানা যায়নি তাপের প্রকৃত উৎস আসলে কি। ধারণা করছি হয়তো পুরনো কোনো ময়লার স্তূপ থাকতে পারে এখানে, ওখান থেকে ওভারহিট হয়ে হয়তো এই বাষ্পটা উঠতে পারে বা হিট হইতে পারে। ডিপ করতে পারি, নিচে খনন করে ডিপ করতে পারি, তো হয়তো জিনিসটা আমরা বুঝতে পারবো যে ভিতরে কি আছে, নিচে কি আছে। ঘটনাস্থলটি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হওয়ায় উদ্বিগ্ন হাসপাতালের কর্মকর্তা কর্মচারী এবং রোগীর স্বজনরা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢেকু নিয়ে আরও করা, আর একটু বড় পরিসরে এটাই করা হবে। ইউনু মহাদেব বলে ডিসি স্যার নাকি বলছেন যে উনি বাপেক্সকে ফোন দিয়েছে, টিম আসার কথা, এসে দেখবে আসলে এখানে অন্য কোনো সমস্যা আছে কিনা। তবে বিদ্যুৎ সংশ্লিষ্ট কোনো বিষয় যে না, এটা পরিষ্কার। মাটির নিচে কী কারণে তৈরি হয়েছে এই অস্বাভাবিক তাপ তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে কোনো ধরনের গুজবে কান না দিয়ে বিশেষজ্ঞদের অধীনে তদন্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। পূর্ণমেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল। এর আগে সর্বোচ্চ ৭৩ ভোটে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন সাবেক এই অধিনায়ক। NSCর 2 জন সহ 25 জন পরিচালক এখন নতুন এই বোর্ডে সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। বেশ কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় আমেজ আর উত্তাপ কিছুটা কমই ছিল বিসিবি নির্বাচনে। 42টি পোস্টাল ব্যালটের পর বাকিরা সশরীরে উপস্থিত হন ভোট দিতে। রোববার সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ক্লাব ক্যাটাগরি থেকে নিজের ভোট দেন তামিম ইকবাল। এরপর বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিকেল 5:30টার পর আসে ঘোষণা, যেখানে সর্বোচ্চ 73 ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছেন তামিম ইকবাল। সাইদ ইব্রাহিম ও ইসরাফিল খসরু পান সমান 72 ভোট। মাসুদুজ্জামান 70 ও তরুণ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পান 68 ভোট। কাছাকাছি ভোটে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা, শাহনিয়ান তানিম, সাকিব আহমেদ সালাম, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু ও ডাক্তার সরকার মাহবুব শামীম। জেলা বিভাগ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 7 জন। খুলনা ও বরিশালে হয়েছে ভোট, যেখানে বরিশালে মিজানুর রহমান জয়ী 5 ভোটে। খুলনার 2 প্রার্থী পেয়েছেন 10টি করে ভোট। আর ক্যাটাগরি 3 থেকে আগেই নির্বাচিত সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত 2 জন হলেন শেখ মোহাম্মদ রুহুল আমিন ও সরফরাজ আহমেদ। সব মিলে 25 জন পরিচালক বিসিবির নতুন বোর্ডে। প্রত্যাশিত ফলের পর গণমাধ্যমের সামনে আসেন নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল। অনেক প্রশ্ন ওঠা বাপের দোয়া ক্রিকেট বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়াতে আনার কথা জানান সাবেক এই অধিনায়ক। অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি ভবিষ্যতে। গেল 1.5 বছরে বিসিবির যে ইমেজ নষ্ট হয়েছে তা ফিরিয়ে এনে ক্রিকেটের স্বার্থে সেরাটা দেয়াই লক্ষ্য জানালেন তামিম ইকবাল। আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না। আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। জানা গেছে 9 জুন বোর্ড মিটিংয়ে নবনির্বাচিত পরিচালকদের দায়িত্ব বন্টন করা হবে বিসিবির সভায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। লেবাননে আগ্রাসনের জবাবে ইসরায়েলে অভিযান চালালো ইরান। রোববার রাতে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে তেহরান। টার্গেট করা হয় ইসরায়েলের উত্তরাঞ্চল। রাতভর সক্রিয় ছিল সতর্কতামূলক সাইরেন। একই সাথে সব মিসাইল প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এখনও জারি রয়েছে সতর্কতা। ইরানের প্রধান শান্তি আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ জানান, লেবাননে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা এই অভিযান। জানান, মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোই টার্গেট। ইরানের হামলার পর গাজা উপত্যকা থেকে বের হওয়ার সব ক্রসিং বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় বন্ধ ইরানের পশ্চিমাঞ্চল, ইরাক ও সিরিয়ায় ফ্লাইট চলাচল। ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান।
এমন হুঁশিয়ারি দিলেন আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এভি ডেফডরিন। ইরান থেকে মিসাইল ছোড়ায় খবর নিশ্চিত করেন তিনি। হামলা প্রতিহত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় জানান তিনি। রোববার গভীর রাতে টেলিভিশনে দেয়া বিবৃতিতে জানান, হিজবুল্লাহ বিরোধী অভিযান চালিয়ে যাবে তারা, তবে ইরানের বিরুদ্ধে ইসরায়েল পাল্টা পদক্ষেপ নেবে কিনা সেটি স্পষ্ট করেনি। এর আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কট্টরপন্থী নেতা ইথমার বেন গাভির এক্স হ্যান্ডেলে দেন হুমকি, বলেন রাতেই পড়তে হবে তেহরানকে। কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। আমরা প্রস্তুত ছিলাম, হামলা ঠেকাতে শক্ত প্রস্তুতি আছে আইডিএফ এর। ইরান আরো একবার চরম ভুল করলো, তারা সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে এবার চলছে সাইবার যুদ্ধ। পাল্টাপাল্টি মিম আর ট্রলে ব্যস্ত বিজেপি ও তৃণমূল কর্মীরা। অনলাইন লড়াইয়ে যেমন উঠে আসছে রাজ্যের সাবেক সরকারের অনিয়ম দুর্নীতি, তেমনি জায়গা পাচ্ছে সদ্য ক্ষমতাসীনদের নানা কুকীর্তি। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পেরিয়েছে 1 মাস। তৃণমূলের দীর্ঘ রাজত্ব গুরিয়ে মসনদে বিজেপি। ভোটের লড়াই ঘিরে মারমুখো ছিল দুপক্ষের কর্মী সমর্থকরাই। নির্বাচনে নজিরবিহীন ফলাফলের পর প্রেক্ষাপট বদলালেও থেমে নেই দুই দলের লড়াই। পরিবর্তন হয়েছে প্ল্যাটফর্মের। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর মাঠে ময়দানে আন্দোলনের চেয়ে অনেক বেশি প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ও ভাতিজা অভিষেক ব্যানার্জি সহ প্রথম সারির তৃণমূল নেতাদের নানা হাস্যকর আর বিদ্রুপাত্মক ছবিতে ছয়লা ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম, এমনকি কার্টুনের ব্যবহার হচ্ছে টিভি চ্যানেলগুলোতেও। ঘরের মধ্যে বসে এই ফেসবুক বিপ্লব বা সোশ্যাল মিডিয়া বিপ্লব করলে আর যাই হোক, সেটা জনগণের সঙ্গে সরাসরি যে নিবিড় সংযোগটা দরকার সেটা কিন্তু হয় না। যারা রাজনৈতিক নেতা তাদের কিন্তু মাটিতে নেবে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক রাখতে হয়। তবে সাবেক সরকারের বিরুদ্ধে শুধু যে সরব বিজেপি তেমনটা নয়। মাঠে রয়েছে কংগ্রেস, বামফ্রন্ট ও আইএসএফ নেতাকর্মীরাও। প্রত্যেকেই রঙ্গচিত্রের মাধ্যমে মমতা সরকারের নানা দুর্নীতি, অনিয়ম আর সহিংসতাকে তুলে ধরছেন। ছবিতে উঠে আসছে ভোট পরবর্তী তৃণমূলের পতন আর ভাঙনের কথাও। কার্টুনের মধ্যে দিয়ে যেমন হাস্যরসের সঞ্চার হচ্ছে, পাশাপাশি কিন্তু যার যা বক্তব্য মানুষের একেবারে অন্তরে সেগুলো ঢুকিয়ে দেওয়ার একটা খুব ভালো প্রচেষ্টা বলে আমি মনে করি। চুপ নেই তৃণমূল আইটি সেলের কর্মীরাও। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে মোদী সরকারের বিভিন্ন অপকর্মকে কার্টুন আকারে প্রকাশ করছে তারা। স্থান পাচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধি, হকার উচ্ছেদ, ভোট পরবর্তী সহিংসতা এবং সরকারি প্রকল্পে অনিয়মের ঘটনাগুলো। সোশ্যাল মিডিয়ায় যখন চলছে এই শেয়ানে লড়াই, তখন নেতা মন্ত্রীদের রাজনৈতিক রঙের মজা নিচ্ছেন সাধারণ মানুষ। অনেকের মতে এই সাইবার লড়াইয়ে সচেতনতা তৈরি হচ্ছে জনগণের মাঝে, যা সহিংসতা মুক্ত সমাজ করতে কাজে লাগবে। অনিক রহমান, যমুনা নিউজ। 4 জাতীয় টুর্নামেন্টের ফাইনালে ওঠার বাঁচা মরার লড়াইয়ে স্বাগতিক মালদ্বীপের সাথে 1-1 গোলে ড্র করে বিদায় নিল বাংলাদেশের যুবারা। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মিরাজুলের লক্ষ্যভেদে সমতায় ফেরে লাল সবুজের প্রতিনিধিরা। তবে ফুটবলে সে রোমাঞ্চ রূপ নেয় চরম অনাকাঙ্ক্ষিত এক অধ্যায়ে। অন্তিম মুহূর্তে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ডাগ আউট ক্ষোভে ফেটে পড়লে মিরাজুল সহ দুজনকে লাল কার্ড দেখানো হয়। এরপরেই মালদ্বীপের ফুটবলারদের অযাচিত শারীরিক আক্রমণে মাঠেই মারামারিতে জড়ায় দুদল, যার আঁচ ছড়ায় গ্যালারিতেও। অলিম্পিক দল নিয়েও আসরে 3 ম্যাচেই অপরাজিত থেকে আসর শেষ করল বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে শক্তিশালী পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ড্র করে মারুফুল হকের শিশুরা 3 পয়েন্ট নিয়ে আসরের 4 দলের মধ্যে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্য, আবেগ আর আগামী ম্যাচগুলো ঘিরে নানা পরিকল্পনা নিয়ে রংপুর টাউন হলে সমর্থকদের মতবিনিময় সভা হলো।
রোববার বিকেলে রংপুরের টাউন হলের এই সভায় অংশ নেন নগরীর বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা। হলুদ সবুজ জার্সিতে হয়ে ওঠে মুখর। বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের ঐক্যবদ্ধ করা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন, বিজয় উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, শুধু খেলা দেখা নয়, ব্রাজিল ফুটবলের প্রতি ভালোবাসাকে আরও সুসংগঠিত করতেই এই আয়োজন। নতুন প্রজন্মের ফুটবল প্রেমীদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সভা শেষে সংক্ষিপ্ত আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাজিল সমর্থকরা ঘোষণা দেন নবগঠিত কমিটির। আমরা আজকে একটা সমস্ত মহানগরের ব্রাজিল সমর্থক গোষ্ঠী একটা ছাতার নিচে এসে আমাদের যারা নেতৃত্ব দেবে তাদের আমরা নেতৃত্ব মেনে আমরা এটা উৎসব মুখরভাবে পালন করতে চাই। আমরা হাত দিয়ে খেলি না, পা দিয়ে খেলি। হ্যাঁ, ইনশাল্লাহ এবার আমরা কাপ নিবই। আসলে আমরা তর্কে বহুদূর না, আমরা খেলায় বহুদূর। ব্রাজিল খেলিয়ে বহুদূর যাবে, তর্কে বহুদূর না। ওরা সবসময় আমাদেরকে 7 আপ বলে। আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীদেরকে আমরা বলতে চাই, যারা আগামী কালকের মধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা কমিটিতে তো প্রবেশ করাবোই। এবং যে 7 আপের কথা বলতেছি না, আমরা এইরকম এই 7টি আরও ভালো কিছু জাতীয় আমরা তাদের জন্য উপহার সামগ্রী এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।